হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে ভিডিওর বিষয় সেটি হলো আমরা তো স্টক মার্কেটে সবাই ইনভেস্টমেন্ট করি। তা কম বেশি করি ঠিকই, কিন্তু এই ইনভেস্টমেন্ট আমরা সবসময় সিস্টেমেটিক্যালি করতে পারি না। তার অনেক কারণ থাকে। কারণ আমাদের কাছে অনেক সময় নলেজ থাকে না, অনেক সময় কারো প্রলোভনে পড়ে আমরা করে ফেলি। তার ফলে আমাদের পোর্টফোলিওয় ঠিকঠাক প্রফিট হয় না। আবার যখন প্রফিট হয় তখন মানে আবার যখন প্রফিট হয় না, আবার যখন প্রফিট হয় তখন প্রফিট হয়, আবার যখন লস হয় তখন খুব বৃহৎ পরিমাণে লস হয়। তার একটাই কারণ, আমাদের পোর্টফোলিও তৈরি করতে হয় কিভাবে না জেনেই আমরা এই স্টক ও স্টক একটা অবিচ্ছিন্নভাবে কিনে ফেলি। তো চলুন আজকে বন্ধুরা, সেটাই আজকে আমরা জানবো কিভাবে আমরা প্রপার পোর্টফোলিও তৈরি করে ইনভেস্টমেন্ট করতে পারি। তো বুঝাতে পারলাম তো। প্রথমেই আমাদের যেটা দেখতে হবে পোর্টফোলিও তৈরি করার আগে, জানতে হবে যে বিষয়টি, সেটি হলো স্টক মার্কেটে পোর্টফোলিও কেন তৈরি করা প্রয়োজন। আমরা তো ইনভেস্টমেন্ট করি, কিন্তু কেন তৈরি করা প্রয়োজন? কারণ একটা পোর্টফোলিওই অনেকগুলো স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড, ইটিএফ এই সব কিছুতে একত্রিতভাবে ইনভেস্টমেন্ট করার মাধ্যমেই একটা পোর্টফোলিও তৈরি করা যায়। আমরা কি করি? আমরা কোনো সময় করি কি শুধু স্টক কিনে নেই, কোনো সময় শুধু মিউচুয়াল ফান্ড কিনে নেই বা বন্ড কিনে নেই। তারপরে প্রফিট, যে যে প্রফিটটা আমাদের হওয়ার প্রয়োজন, সেই প্রফিটটা আমরা পাই না। বা যে লসের সময় যে যতটা কম লস হবে, সেইটা আমি লসটা ম্যানেজমেন্ট করতে পারি না। তার ফলেই কিন্তু আমাদের এই সমস্যাটা। আর এই পোর্টফোলিও তৈরি করার মূল উদ্দেশ্যই হলো বিনিয়োগে ঝুঁকি কমাতে সাহায্য করে। এই যে পোর্টফোলিও, এই পোর্টফোলিও আমাদের যে কোনো ধরনের বিনিয়োগে, শেয়ার মার্কেটে শর্ট টার্ম বলো বা লং টার্ম বলো, যে কোনো সময় যে কোনো ধরনের যে কোনো টাইপের বিনিয়োগে আমাদের লস কমাতে সাহায্য করে। তো সেটা আমরা জানলাম, লস কমাতে সাহায্য করে সেটাও আমরা বুঝতে পারলাম। এবং নির্দিষ্ট হারে মুনাফা অর্জনেও সাহায্য করে, সেটাও আমরা জানলাম। যেমন ঝুঁকি কমাতে সাহায্য করে, তেমন লস কমাতেও সাহায্য করে, দুটোই তো জানলাম। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, আমরা পোর্টফোলিও, এইটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, আমরা পোর্টফোলিও তৈরি করব কিভাবে? হাউ টু মেক পোর্টফোলিও এ প্রপার গাইডেন্স। আজকে বন্ধুরা আমি তোমাদের খুব ছোট ভিডিও, এটা একটু বড় হতে পারে, 15-20 মিনিটের, কিন্তু যতটা পারা যায় কম সময়ে তোমাদের এই পোর্টফোলিও কিভাবে তৈরি করতে হয় সেটা বুঝিয়ে দেব। এরপরে তোমাদের কোনো ধরনের আর ইনভেস্টমেন্টে ঝুঁকি থাকবে না। এই যে বললাম না, ঝুঁকি কমাতে সাহায্য করে, এই যে ঝুঁকিটা একমাত্র এই পোর্টফোলিও তৈরি করার মাধ্যমেই কিন্তু তুমি তোমার ইনভেস্টে বা বিনিয়োগে ঝুঁকি কমাতে পারো। তো চলুন বন্ধুরা, আমরা এর যে পোর্টফোলিও ঝুঁকি কিভাবে কমাতে হয় সেটা পর্যায়ক্রমিকভাবে আমরা জানতে থাকবো। তো প্রথমে আমরা এখানে ছিলাম, তারপরে আমরা যাব, হ্যাঁ, এখানে মেন বিষয় হচ্ছে পরিমাণ বরাদ্দ। মানে আমরা যে পরিমাণ অ্যামাউন্ট অ্যালোকেশন, মানে আমরা যে পরিমাণ বিনিয়োগ করি, সেই যে বিনিয়োগের পরিমাণটা আমরা সঠিক ওয়েতে করি না। আমরা যদি স্টকের ক্ষেত্রেই ধরি, আমাদের কাছে আছে ধরুন 1 লাখ টাকা, আমি এটাই পুঁজি ধরলাম। কারো কাছে 10,000ও থাকতে পারে, সেটাও কোনো খারাপ বিষয় নয়। যার যেমন থাকবে, সবাইকার জন্য এই ভিডিও। কারো কাছে আরো 10-এর জায়গায় আরো বেশি থাকতে পারে, 1 লাখ, 10 লাখও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু সবাইকার ক্ষেত্রেই এই ফর্মুলা কাজ করবে। কি ফর্মুলা? না, তোমাকে প্রথমে তোমার যে ক্যাপিটালটা থাকবে, যে পরিমাণ, আমি এখানে এটা বোঝাচ্ছি 1 লাখের পরিপ্রেক্ষিতে। তোমার যদি 50,000 হয় বা 10,000 হয়, তুমি যাই করো না কেন, সবাইকার ক্ষেত্রে একই নিয়ম কাজ করবে। তা প্রথমে তোমাকে তোমাকে কিছু লার্জ ক্যাপ স্টক নির্ধারণ করতে হবে। আমি সেটা তোমাদের করেও দেখিয়ে দেব কিভাবে তোমরা লার্জ ক্যাপ স্টকগুলো নির্ধারণ করবে।
এবং সেখানে 40% অ্যাপ্রক্সিমেটলি ভাবে 40% মানে 1,40,000 টাকা। বোঝাতে পারলাম? মিড ক্যাপ স্টক মানে যাদের মার্কেট ক্যাপিটাল মিড ক্যাপ, সেটা 25%, অ্যাপ্রক্সিমেটলি 25,000 টাকা। আমি তোমাদের আগেই শিখিয়ে দিয়েছি যে কিভাবে তোমরা লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টক নির্ধারণ করবে এবং কিভাবে স্টক প্রপারলি নির্ধারণ করবে, সেটা কিন্তু এই ভিডিওয়ে আমি তোমাদের বলবো না। কারণ সেটা যদি তোমরা চাও আমি আইকনে দিয়ে দেবো, সে ভিডিও অলরেডি আমার এই চ্যানেলেই রয়েছে। এখানে আমি শুধু তোমাদের পোর্টফোলিও তৈরির সিস্টেমটা শেখাচ্ছি। তারপরে মিড ক্যাপের পর স্মল ক্যাপে আসতে হবে। স্মল ক্যাপেও অ্যাপ্রক্সিমেটলি 25%, মানে ধরে নিন 25,000-এর কাছে। আর এখন নতুন একটা বাড়িয়েছে, সেটা হলো ইটিএফ, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, যেখানে 10%, মানে এটা এক ধরনের মিউচুয়াল ফান্ড কিন্তু স্টকের মতো ট্রেড করা যায়। এটাকে এখন রাখার মূল কারণ হচ্ছে আমরা লার্জ ক্যাপে সবসময় আমাদের 50% ধরতে হয়, এবং সেই 50%টা অনেক সময় ভোলাটাইল থাকে। সেখান থেকে আমি 10% কেটে এই ইটিএফ এ দিয়েছি। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এখানে এই যে ফর্মুলাটা, এই যে অ্যালোকেশন, লার্জ ক্যাপে কত রাখবো, মিড ক্যাপে কত রাখবো বা স্মল ক্যাপে কত রাখবো, এইটা যদি আমরা না জানতে পারি, তাহলে কিন্তু মানে নির্ধারণ করতে পারি, তাহলে কিন্তু আমরা, এটা হচ্ছে ফার্স্ট রুল, যে আমাদের যে 1,00,000 টাকা যদি আমাদের ক্যাপিটাল হয়, সেখানে আমি 1,00,000-এর ক্ষেত্রে বলছি, আপনারা এটা যে কোনো ক্যাপিটালের ক্ষেত্রে আপনারা প্রয়োগ করতে পারেন। সেখানে আপনাকে লার্জ ক্যাপে প্রথমে রাখতে হবে 40% কাছাকাছি। 40% বলতে আপনার 39ও হতে পারে, 42ও হতে পারে, এইরকম। আমি একটা পোর্টফোলিও তৈরি করে আপনাদের এখানে রেখেছি, সেটা আপনাদের দেখাবো শুধু। মিড ক্যাপে রাখতে হবে 25%, স্মল ক্যাপে 25, ইটিএফ এ 10%। তো বোঝাতে পারলাম এখানে এইটা এইরকম ভাবে রাখতে হবে। তারপরে তোমাদের করতে হবে যেটা, এখানে হচ্ছে সেক্টর অ্যালোকেশন। এটা হচ্ছে দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা তো পোর্টফোলিও তৈরি করার জন্য আমরা অ্যালোকেশন করে নিলাম, কিন্তু এটা আমি এখানে একটা নিফটি, এটা মূলত একটা নিফটি, মানে ব্যাংক, নর্মাল নিফটি, নিফটি 50-র একটা, তার সেক্টর অ্যালোকেশন কিভাবে রয়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। কারণ সেক্টর, যে এই যে সেক্টর অ্যালোকেশন না হলে আপনার পোর্টফোলিও, মানে এই সেক্টর অ্যালোকেশন না হলে আপনার পোর্টফোলিও কিন্তু ডাইভার্সিফাইড হবে না। আর ডাইভার্সিফাই না করলে আপনার যখন লস যাবে, তখন এইরকম ভাবে লস আসবে। হ্যাঁ, প্রফিটের সময় আপনি বলতে পারেন, এখন যেমন ধরুন এখন গভর্নমেন্ট স্টক উঠছে, এখন যাদের শুধু গভর্নমেন্টে রাখছে তাদের শুধু এরকম করে উঠছে। কিন্তু যখন বিগত 10 বছর ধরে গভর্নমেন্টাল কোনো স্টক ওঠেনি, সেই ক্ষেত্রে যদি আপনি সেই পার্টিকুলার কিছু স্টকে লাগিয়ে রাখতেন, তখন কিন্তু আপনার কিছুই প্রফিট দেখতে পেতেন না, কিন্তু দিনের পর দিন সেই টাকা পড়ে আছে। আবার যখন লস হবে, তখনও যদি আপনার পোর্টফোলিওতে ডাইভার্সিফাইড না থাকে, তখন একটি সেক্টরে থাকলে সেই সেক্টরেই বাই চান্স ধরুন পড়ছে, তখন সেখানে লসের পরিমাণটা খুব বেড়ে যাবে। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম কেন আমাদের প্রথমে আপনার ক্যাপিটালটাকে বিভিন্ন ভাগে ডাইভার্সিফাইড করা, লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপে, এবং তারপরে এই যে সেক্টর ওয়াইজ, যেমন এখানে দেখুন ফাইন্যান্স সেক্টর আমাদের নিফটি 50, সেখানে 34% দেওয়া আছে, এটা এনএসসির সাইড থেকেই নেওয়া। অয়েল গ্যাস এখানেও নেওয়া আছে 25%, ইনফরমেশন টেকনোলজিতে 25%, অটোমোবাইল 8%, এইরকমই করে সব, হেলথ, পাওয়ার, এফএমসিজি, টেকনোলজি, সবেই মিলে, সার্ভিস, এই যে সব একসাথে ভাবে, এই যে ওয়েল ডাইভার্সিফাইড ভাবে আমাদের পোর্টফোলিও তৈরি করতে হবে, তবেই আমরা একটা ভালো প্রফিট দেখতে পাবো। তো চলুন এবার আমরা সেই দিকেই যাব, যে কিভাবে আমরা একটা পোর্টফোলিওকে ডাইভার্সিফাইড করতে পারি। এবং এই ডাইভার্সিফাইডের ক্ষেত্রে এটা আমি একটা তৈরি করেছি ডেমো পোর্টফোলিও। আপনি চাইলে একটা ডাইভার্সিফাইডের মাধ্যমে, এবং এটা আমি এই পোর্টফোলিওটা আমি আপনাদের পুরো পুরো এক্সপ্লেন করে দেব। তার আগে আমি আরো কিছু বলতে চাই, সেটা হলো গিয়ে
এই পোর্টফোলিওতে আমি একটা কথা লিখে রেখেছি, দেখুন এখানে 15 থেকে 20। আর মানে হচ্ছে আপনার পোর্টফোলিওতে যা স্টক থাকবে তার লিমিটেশন বা তার পরিমাণটা যেন 15টা থেকে 20টার মধ্যে হয়। এর বেশি বা কম হলে, 15টা হচ্ছে ম্যাক্সিমাম, এবার এর কম হলেও হাই রিস্কি হয়ে যাবে এবং বেশি হলেও রিস্ক বেশি হয়ে যাবে বা প্রফিট দেখতে পাবে না। তো চলুন এখানে আমরা যে স্টক সিলেকশন করেছি কিভাবে করেছি সেটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি। প্রথমেই আমি যেটা নিয়েছি, একটা ব্যাংকিং সেক্টরের স্টক নিয়েছি, এসবিআইএন মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এখানে আপনি চাইলে এইচডিএফসি নিতে পারেন, এইচডিএফসি। আবার অন্য কেউ চাইলে আইসিআইও নিতে পারে। সবই ভালো স্টক। এবার আমি আমার পয়েন্ট অফ ভিউ দিয়ে এখানে একটা ডেমো পোর্টফোলিও তৈরি করে তোমাদের দেখাচ্ছি। সেখানে আমি প্রথমে ব্যাংকিং সেক্টরে যেটা রেখেছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার, এবং কোয়ান্টিটি কত রেখেছি 8টা, এবং এর বর্তমান প্রাইস কত চলছে 840 টাকা। তো আমার টোটাল অ্যামাউন্ট কত পড়েছে 6720। ঠিক তারপরেই আমি যেটা রেখেছি, এগুলো সবই লার্জ ক্যাপ। রিলায়েন্স, রিলায়েন্স আমরা জানি এটা একটা এনার্জি সেক্টরের আন্ডারেও পড়ে এবং অন্য সেক্টরের আন্ডারেও পড়ে, এবং নিফটিতে এটা এনার্জি সেক্টরের আন্ডারে পড়ে। তো রিলায়েন্স আমি রেখেছি এখানে 4টা। আপনি চাইলে রিলায়েন্সের সমতুল্য অন্য কোনো যে কোনো স্টক রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি চাইলে রিলায়েন্সের পরিবর্তে অন্য যে কোনো স্টকই রাখতে পারেন। এবং আমি দেখুন, আমি যখনই একটা মানে প্রথমে আমি ব্যাংকিং সেক্টরে এখানে আমার দুটোর কাছাকাছি হচ্ছে, মানে ব্যাংকিং সেক্টর একটা লোন সেক্টর আপনারা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে এসবিআই হচ্ছে ব্যাংকিং সেক্টর আর এলআইসি হচ্ছে লোন সেক্টর। তাই জন্য আমি লোন সেক্টরে 10,000-এর মতো টোটাল অ্যালটমেন্ট করেছি, আর ব্যাংকিং সেক্টরে এখানে 60,000, দুটো মিলে ধরে নিন 15, 16, 17,000-এর মতো। তো 17,000 যেহেতু করেছি, আমি একটা সেক্টরে করিনি, এটা ডিভাইড করে। আর যেখানে রিলায়েন্সে আমি টোটাল করেছি 10,000-এর একটু বেশি, 11,680। তাই সেই হিসাবে আমি আর কোয়ান্টিটি 4টা রেখেছি। আমি আর মানে এসবিআইয়ের কোয়ান্টিটি 8টা রেখেছি। আপনি যদি এখানে এইচডিএফসি রাখেন, সেটা যদি 1,000 টাকার কাছাকাছি চলে, সেখানে আপনার কোয়ান্টিটি এখানে কমাতে হতে পারে, 4টা রাখতে হতে পারে। তো সেই হিসাবে কোয়ান্টিটি আপনাকে কমাতে হবে। তারপরে আমি যেটি অন্যতম লার্জ ক্যাপে রেখেছি সেটি হলো পিডিলাইট ইন্ডাস্ট্রি। এটিও কেমিক্যাল সেক্টরের আন্ডারে পড়ে এবং পেন সেক্টরের একটা আন্ডারে ফেলা হয়, এবং এটারও দেখুন আমি 10,000-এর কাছাকাছি অ্যালটমেন্ট করেছি, আর সেই হিসাবে আমি কোয়ান্টিটি 3টা রেখেছি। এবং তারপরে এখানে আমরা চাইলেন পিডিলাইটের পরিবর্তে আপনি এশিয়ান পেন্ট বা টাটা কেমিক্যাল বা যে কোনো কেমিক্যাল সেক্টর বা যেগুলো এখন ভালো চলছে, ধরুন না বাজার পেন্ট, এইসব পেন্ট সেক্টরের আন্ডারে বা কেমিক্যাল সেক্টরের আন্ডারে ভালো পড়ে, যেন সেটা লার্জ ক্যাপ হওয়া চাই, এইটুকু মাথায় রাখতে হবে আপনাকে। তো আমি এখানে যেটা রেখেছি লার্জ ক্যাপের পয়েন্ট অফ ভিউতেই কিন্তু এটা পিডিলাইটকে রেখেছি। তারপরে রেখেছি ইনফোসিস, এটা কি টেক কোম্পানিতে পড়ে, একটা ভালো। আপনারা চাইলে টিসিএস কেউ রাখতে পারেন, সেটা টাটা কোম্পানি, তার দাম বেশি। টিসিএস আপনাকে রাখলে দেখতে পারেন এখন চলছে কত 3,000-এর উপরে চলছে, তখন আপনাকে হয়তো, আমার এখানে অ্যালটমেন্ট হচ্ছে 7,500 টিসিএসে, আপনাকে তখন এখানে টিসিএস কিনতে হলে দুটো কিনতে হতে পারে। তো আমি এটা কিভাবে তৈরি করা হয় যে ডাইভার্সিফাইড ভাবে, সেটা আমি আপনাকে বোঝাতে চেষ্টা করছি। এরপরে চলে আসছি আমরা মিড ক্যাপে। এবার এখানে আমার মিড ক্যাপ দেখে অনেকে প্রশ্ন করতে পারে এটা তো লার্জ ক্যাপের আন্ডারে পড়ে, যেমন ভিভিএল বর্তমানে এখন লার্জ ক্যাপের আন্ডারে পড়ে, বা টাটা স্টিল এটাও লার্জ ক্যাপের আন্ডারে পড়ে। কিন্তু আমাদের এক গ্রোথ রেট বা তার প্রফিটের রেটটা তুলনামূলকভাবে লার্জ ক্যাপে একটু কম হয়। যেমন লার্জ ক্যাপে রিস্কটা কম হয়, প্রফিটটাও কম হয়, প্রফিটটা ফিক্সড থাকে। মিড ক্যাপে একটু রিস্কটা বেশি হয়
এবং প্রফিটটাও একটু বেশি হয়। সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা ভিবিএলকে এবং টাটা স্টিলকে রেখেছি মিড গ্যাপের আন্ডারে, কারণ এগুলো বর্তমানে ভালো গ্রোথ করছে এবং আরও ফাস্ট মুভ করছে। তো এখানে প্রথমে মিড গ্যাপে যেটা আমরা 1 নম্বরে রেখেছি সেটা হলো অশোক লেল্যান্ড। এটা অটোমোবাইল সেক্টরে পড়ে, আমরা জানি কার তৈরি করে। এবং আপনারা চাইলে এই অশোক লেল্যান্ডের পরিবর্তে আপনারা টাটা মোটর রাখতে পারেন, টাটা, বা আপনারা চাইলে আর কি রাখতে পারেন, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা রাখতে পারেন। সেটাও ভালো উঠতেছে। কিন্তু তখন আপনাকে মনে রাখতে হবে যে আমি যে এই যে অশোক লেল্যান্ডের পিছনে 4,600 মানে প্রায় 5,000-এর কাছাকাছি অর্থ বরাদ্দ করেছি, সেখানেও কিন্তু আপনাকে এই 5,000ই লিমিটেড অর্থ বরাদ্দ করতে হবে, এইটা মাথায় রাখতে হবে। তারপরে ভিবিএল একটা এফএমসিজি সেক্টরের আন্ডারে পড়ে। দেখুন আমার পোর্টফোলিওতে প্রথমে ব্যাংকিং সেক্টর হলো, পাওয়ার সেক্টর হলো, লোন সেক্টর হলো, কেমিক্যাল, টেক, অটোমোবাইল, তারপর এটা হচ্ছে এফএমসিজি সেক্টর বললাম। তো এফএমসিজি সেক্টরের আন্ডারে আমি 10,000 টাকার কাছাকাছি অ্যালোকেশন করেছি, এবং 10,000 টাকার অ্যালোকেশন যেটা করেছি সেটা হলো ভিবিএল। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের মিড ক্যাপ বা লার্জ ক্যাপেও একটু পার্সিয়ালি রাখতে পারেন, বায়াসনেস দেখাতেই পারেন, কারণ যেমন হিন্দুস্তান ইউনিলিভার বা নেসলে ইন্ডিয়া এরা খুব ভালো প্রফিট মানে ভালো করছে, বা যেটা ধরুন আইটিসি এখনো ভালো করছে, অনেক দিন পর উঠেছে এবং ভালো পজিশানে রয়েছে। আপনারা এর সঙ্গেও যেতে পারেন, এবং সেটা যখন নেবেন তার সঙ্গে আপনাকে ঠিক করে নিতে হবে যে আমার এখানে 9,720 আসছে, মানে আপনাকে তখন এখানে কোয়ান্টিটি চেঞ্জ করতে হবে। তো তারপরেই আমি এনএইচপিসি একটা রিনিউয়েবল এনার্জি সেক্টরে আবার ইনভেস্টমেন্টের করেছি, সেটা হলো 20টা কোয়ান্টিটি। আর প্রাইস চলছে বর্তমান সময়, যেটা আজকের ডেট হিসাবে অবশ্যই এটা আমি বলে দিতে চাই যে আজকে 19 তারিখ। এই যে পোর্টফোলিওটা আমি যে দেখাচ্ছি তোমাদের, এটা আমি তোমাদের দেখাচ্ছি 19শে জুন 2024, এইটা মাথায় রাখবে। এই ডেটের সাপেক্ষে এই পোর্টফোলিও তৈরি করেছি, এবং এর পরে দেখা গেল কোনো সময় দাম বাড়লো বা কমলো, তখন তোমরা বলবে যে দাম তো কমে গেছে বা দাম তো বেড়ে গেছে, এখন কি করে 1,00,000-এর সাপেক্ষে আমরা এই পোর্টফোলিও তৈরি করতে পারি। তো সেটা মাথায় রাখবে, কারণ সময়ের সাথে সাথে পোর্টফোলিও তখন তোমাদের কোয়ান্টিটি কমাতে হবে। কারণ এই যে পোর্টফোলিও যখন তৈরি করা হয় আমাদের, তখন মানে একদিনের জন্য তো করা হয় না, বছরের পর বছর। এবং চাইলে আমরা পরে পরে কিভাবে আমরা এই যে ধরুন কোনো একটা কোম্পানি গ্রো করছে না, তখন তার পরিবর্তে আবার একটা নতুন কোম্পানি আমরা রিঅ্যারেঞ্জমেন্ট করতে পারি। ধরুন আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরুন এই 840-এ আমি এসবিআই কিনলাম, আমার এতদূর পর্যন্ত বোঝানো হয়েছে এফএমসিজি মনে আছে। তার আগে একটা এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা জেনে নিন। এসবিআই আপনি কিনলেন কত, 19 তারিখে 840। এটা 2 বছর 3 বছর এক জায়গায় পড়ে আছে, আমি কথাই ধরলাম 840-এ মুভমেন্ট হচ্ছে না। তখন আপনাকে এই পোর্টফোলিওর এই এসবিআই স্টকটি রিসাফাল করতে হবে, মানে ওখান থেকে এসবিআইটাকে বেচে দিয়ে আপনাকে আবার একটা ফাইন্যান্স সেক্টর, যেটি যে কোনো ধরুন মানে এইচডিএফসি হতে পারে, আইসিআইসি হতে পারে, মানে বাজাজ ফাইন্যান্স হতে পারে, অনেক কিছুই রয়েছে। সেখানে আপনাকে আবার রিইনভেস্টমেন্ট করতে হবে ওই টাকাটাই। আপনি যে মানে ওই স্টকটা চলছে না বলে টাকা তুলে নিলেন, তারপর ব্যাংকে নিয়ে নিলেন, খরচা করে নিলেন না। ওই যে আপনার টাকাটা 6,720, ওইটা পুনরায় আপনাকে অন্য একটা স্টকে ইনভেস্টমেন্ট করতে হবে, তখনই আপনার পোর্টফোলিওটা ঠিক থাকবে। মানে এটা হচ্ছে পোর্টফোলিও তৈরি করার পর, একটা পোর্টফোলিও কোনোদিন কোনো কিছু পার্মানেন্টলি হয় না, সেটা তৈরি হয়ে গেল, কিন্তু তারপরেই আপনাকে মাঝে মাঝে এইরকম, ধরুন এটা আমি এসবিআই এর ক্ষেত্রে আপনাকে বোঝালাম রিসাফালিং করাটা। আপনার মনে হলো নিফটি ইনফি চলছে না, মানে ইনফোসিস চলছে না, তখন আপনাকে একটা টেক কোম্পানির শেয়ার দেখতে হবে, সেখান থেকে এখান থেকে সেখান থেকে মানে সেখানে তো আপনাকে এই টাকাটা মানে 60,500 টাকা বা 8,000 টাকার কাছাকাছি রিইনভেস্টমেন্ট করতে হবে। এবং আরও একটা বলে দিই,
আপনি এক সময় 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করলেন, আমি কথাই ধরছি, করলেন তো। এই 1 লাখ টাকা ইনভেস্টমেন্টের পর, একক দশক শতক হাজার অযুত লক্ষ, ঠিক আছে, 1 লাখ করার পর আপনি দেখলেন যে আপনার কাছে আবার 50,000 টাকা আসছে। আপনি কিসে ইনভেস্টমেন্ট করবে? অনেকে ভুল করে যেটা, ধরুন একটা স্টক বাড়ছে, ধরুন এই ভিবিএলটা খুব ভালো বাড়ছে, একটা ব্যক্তি সম্পূর্ণ টাকা ওই 50,000 ভিবিএল এ করে দিল ইনভেস্টমেন্ট। যখনই ওই একটা স্টকে আপনি ইনভেস্টমেন্ট করে দেবেন, আপনার পুরো পোর্টফোলিওটা পুরো ঘেঁটে যাবে, মানে ওয়ান সাইড মুভমেন্ট নিয়ে নেবে, তখন আর এটা পোর্টফোলিও থাকবে না। মানে যখনই ধরুন এটা হচ্ছে 1 লাখের পোর্টফোলিও, আমি এখানে 1 লাখের কাছাকাছি দিয়েছি, 9,000, একক দশক শতক হাজার, 99,970 টাকা, 99,970 টাকা। আপনাকে যখনই আবার 50,000 টাকা ঢালবেন, তখন এই যে সমস্ত স্টকে ইকুয়াল না হোক, কাছাকাছি কম বেশি অ্যালোকেশন করে করে এই সমস্ত স্টকে আপনাকে ঢালতে হবে। কোনো একটা পার্টিকুলার স্টকে বাড়ছে বলে শুধু সেই স্টকে ঢেলে দিলাম নয়, আপনাকে রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে। মানে এই ধরুন আমি যেটা বললাম, এটা 1 লাখের পোর্টফোলিও, আপনার তখন এই পোর্টফোলিওই থাকবে, সেটা 50,000-এর সাপেক্ষে হয়ে যাবে। আশা করি এই দুটো বিষয় বোঝাতে পারলাম, যে রিসাফালিং মানে মাঝে মাঝেই আমাদের দেখতে হবে পোর্টফোলিওর কোন স্টক ভালো রান করছে কি করছে না, তাকে চেঞ্জ করতে হবে 1 নম্বর। এবং 1 নম্বর চেঞ্জ করতে হবে। এবং দ্বিতীয় নম্বর যেটা, যে কোনো সময় যদি আমি রিইনভেস্টমেন্ট করি, তখন কিন্তু আমাদের এই যে যেই পোর্টফোলিও থাকুক না কেন, সমস্ত স্টকে অ্যালোকেশনটা ইকুয়ালি করার চেষ্টা করতে হবে। কম বেশি হবে সে জানি, কিন্তু যতটা সম্ভব ইকুয়ালি করার চেষ্টা করতে হবে। তো আমরা এখানে দেখলাম যে দেখেছিলাম যে ভিভিএল হচ্ছে এফএমজিজি সেক্টরে, আমরা করেছি 6টা। তারপরে আমরা করেছি এনএইচপিসি, এটা হচ্ছে রিনিউয়েবল পাওয়ার, এটাও আমরা বলেছি। এবং এখানে তারপরে আসে টাটা টাটা কমিউনিকেশান, এটা টাটা কমিউনিকেশনের শর্ট ফর্ম, যেটা আমি নিয়েছি 5,000 টাকার, একটু 5,500 টাকার কিনেছি। এবং তারপরেই কিনেছি মেটাল সেক্টরে আমি রেখেছি টাটা স্টিল, যেটা বর্তমান দাম চলছে 180 টাকা, এবং যার সংখ্যা রেখেছি 6টি। এবং সেই হিসাবে আপনারা দেখুন যে আমার মিড গ্যাপে, এখানে যেহেতু আমার লার্জ ক্যাপে একটু বেশি চলে গিয়েছে, 40%-এর বেশি, তাই সেই হিসাবে আমি মিড গ্যাপে কিন্তু একটু কমিয়ে নিলাম। বোঝাতে পারলাম? মিড গ্যাপে একটু কমিয়ে নিয়েছি সেটেলমেন্ট করার তরে। এবং এখানে এই যে দুটো দেখছেন ভিভিএল এবং টাটা স্টিল, এই দুটো পার্শিয়ালি লার্জ ক্যাপের আন্ডারেই পড়ে, কিন্তু মিড ক্যাপের মতো নেচার করে বলে এখানে রাখা। তারপরে সব থেকে হাই রিস্ক এবং হাই প্রফিটের পরিপ্রেক্ষিতে যেটা আমাদের সব সময় দেবে, সেটা হলো স্মল ক্যাপ। আর সেই স্মল ক্যাপে আমরা প্রথমেই রেখেছি আইআরবি ইনফ্রাস্ট্রাকচার, যেটা আমি রেখেছি এখানে 65টা। আপনি ইনফ্রাস্ট্রাকচারের আন্ডারে যে কোনো ধরনের স্টকে ইনভেস্টমেন্ট করতে পারেন। তারপর রেখেছি কেপিআইএল, এটাও একটি বেসরকারি সংস্থা, যেটা বেসরকারি সংস্থা কিনা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, আমাকে দেখতে হবে। আমি এটা দেখেছিলাম অ্যানালাইসিস করার সময়, যে এটি ভালো রিটার্ন দিচ্ছে স্মল ক্যাপে, এবং এটা আমার পোর্টফোলিওতে 5,000 টাকার কাছাকাছি, 5,000-এর বেশিতে রয়েছে। আবার রেল বিকাশ নিগম, আরভিএনএল, যেটা আমাদের পোর্টফোলিওতে 15টি অ্যালোকেশন করেছি, এবং এটাও 5,700-র কাছাকাছি। তারপর গার্ডেন রিচ সিপিওর, মানে জাহাজ কোম্পানির আন্ডারে পড়ে, সেটাও আমরা রেখেছি আনুমানিক অ্যালটমেন্ট আছে আমার 5টি, এবং যার বর্তমান দাম চলছে 1,780 টাকা। অন্যদিকে রাইটস, এটিও একটি সরকারি কোম্পানি। মানে এই আমার স্মল ক্যাপে এই স্টকগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো হচ্ছে স্মল ক্যাপের আন্ডারে মোস্ট অফ দা, এবং কিছু ডিফেন্স সেক্টরে, কিছু আর্কিটেক্ট, কিছু রেলের সেক্টরে, এবং এগুলো ফাস্ট গ্রোথ করছে বলে এইগুলোকে আমার পোর্টফোলিওতে রাখা। আর সব থেকে মজার বিষয় হলো, আপনি যখন পোর্টফোলিও রিসাফালিং করবেন, মানে মাঝে মাঝেই করতে হয় 6 মাস বা 1 বছর অন্তর, তখন দেখবেন যে লার্জ ক্যাপ বা মিড ক্যাপ এখানে রিসাফালিং অতটা করতে হয় না, বেশিরভাগ রিসাফালিং করতে হয় স্মল ক্যাপে।
একটা স্মল ক্যাপ সে যদি মিড ক্যাপ বা লার্জ ক্যাপে ঢুকে যায় তখন আপনাকে করতে হবে না, কিন্তু যদি কোনো একটা স্মল ক্যাপ সেক্টর ধরলাম এই কেপিআইএল, এ 1150 টাকা এইখানেই যদি আটকে যায়, আর উঠতে পারছে না, তখন কিন্তু আপনাকে স্মল ক্যাপে নিয়মিত চোখ রেখে রিসাফালিং করতে হবে। আর তারপরেই আমরা চলে গেছি যে আপনাদের বলেছিলাম ইটিএফ। ইটিএফ হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, যেটি হচ্ছে এখন বর্তমানে গুরুত্বপূর্ণ। যেহেতু আমার লার্জ ক্যাপে একটু 5,000 টাকা বেশি আমি টেনে নিয়েছি, কারণ আমি প্রথমেই যখন ভিডিও শুরুর সময় বলেছিলাম আমি এখানে 40% দেবো আর ইটিএফে 10%। আমি এখান থেকে ইটিএফ থেকে লার্জ ক্যাপে আমার সুবিধার্থে আমি টেনেছি, এবং এখানে আমার ইনভেস্টমেন্ট রেখেছি 5,400-এর কাছাকাছি, আনুমানিক 5%-এর থেকে একটু বেশি হবে, 5.5 সামথিং, 4-5 সামথিং। তো এখানে আমি মন 100, মতিলাল ওয়াসপাল নাসডেক্স, মানে আমেরিকান মার্কেটে যে স্টকগুলো ট্রেড করে, যেমন গুগল, ফেসবুক, নেটফ্লিক্স, তাদের সমন্বয়ে একটা নাসডেক ইন্ডেক্স তৈরি হয়, তাকে বেস করে মতিলাল ওয়াসপাল আমাদের করেছে, মন 100 করেছে। এবং তারপরেই আইসিআইসিআই B2020, এটাও একটি ভালো ইটিএফ এবং বর্তমানে গ্রোথ ভালো করছে, এবং দুটোই আমি ইকুয়াল কোয়ান্টিটি রেখেছি, 20টা। এবং এটা বর্তমান প্রাইস চলছে একটা, যেমন মনের চলছে মন 100-এ 160 টাকা, এবং আইসিআইসিআই B20 চলছে 110 টাকা, এবং এদের যে প্রাইসটা সেটা 3,200 থেকে 2,000, অন্য একটা চলছে 2,200। তো আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম যে আমার পোর্টফোলিওটা যদি কেউ ভালো করে দেখো, যারা একটু নলেজ রাখো শেয়ার মার্কেটে, বুঝতে পারবে যে কতটা ডাইভার্সিফাইড, যে সমস্ত সেক্টর থেকে। হ্যাঁ, আমি স্মল ক্যাপে একটু বেশি রেখেছি, এবং এটাই নিয়ম, স্মল ক্যাপে একটু রিস্ক বেশি থাকে, যেমন সেখানে প্রফিটটা বেশি নিতে হয়, সেই রকমই অন্যান্য টোটাল যে আমার মোস্ট অফ দ্য মানি বা মোস্ট অফ দ্য অ্যামাউন্ট, সেটা কিন্তু আমার লার্জ ক্যাপ এবং মিড ক্যাপে সিকিওর রাখার জন্য ওয়েল ডাইভার্সিফাইডভাবে সমস্ত সেক্টরে ডিভাইড করে দিয়েছি। এবং সাথে সাথে ইটিএফের মাধ্যম দিয়ে আমরা আন্তর্জাতিক মার্কেটেও, মানে যে এই মনের আন্ডারে আমরা যদি গুগলে সার্চ করেন দেখতে পাবেন, এখানে গুগল আছে, ফেসবুক আছে, মাইক্রোসফট আছে, অ্যাপেল আছে, সমস্ত কোম্পানিকে নিয়ে একটা নাসডেক তৈরি হয়। সেই নাসডেকে আমাদের এই নাসডেকের ভিত্তিতে এই ইটিএফটা তৈরি হয়েছে। এবং আইসিআইসিআই B2020, এটা আইসিআইসিআই ব্যাংকের তরফ থেকে একটা 20 স্টকের একটা ভালো ইটিএফ তৈরি করেছে, এবং বর্তমানে ভালো চলছে। এই এগুলো অতটা আপনাকে রিসাফালিং করার প্রয়োজন হবে না, কিন্তু যখন স্মল ক্যাপের আন্ডারে আপনি ইনভেস্টমেন্ট করবেন, তখন কিন্তু আপনাকে মাঝে মাঝেই রিসাফালিং করতে হবে। আর অবশ্যই বলে দেই, এই যে আমার আমার যে এই যে টোটাল যে এই যে ইনভেস্টমেন্ট, এটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি তুলে ধরেছি একটা ডাইভার্সিফাইড ভাবে এবং অ্যালোকেশনের সাপেক্ষে। তো আপনি যখন করবেন আপনার পছন্দ মতো, আপনি ধরুন আপনাকে জাস্ট বোঝাতে চেয়েছি এই সেক্টরগুলোতে আপনার ঢালা উচিত, আপনার পছন্দ অনুযায়ী আপনি আরভিএনএল এর জায়গায় আইআরএফসি ঢালতে পারেন, বা আইআরবির জায়গায় অন্য যে কোনো ঢালতে পারেন, আপনি গার্ডেন রিচের জায়গায় কোচিন শিপইয়ার্ড ডালতে পারেন, মানে অন্য একটা জাহাজ কোম্পানি, সেটাও ভালো চলছে। এইরকমভাবে আপনাকে পোর্টফোলিও তৈরি করতে হবে, এবং এই পোর্টফোলিও তৈরির মাধ্যমে আপনি আপনার পোর্টফোলিওকে সিকিওর এবং সেভ করতে পারবেন। তো মানে এখানে এবার আপনি কতটা আমার পোর্টফোলিও ডাইভার্সিফাইড সেটা দেখাবার জন্য আমি একটা সাইকেল ডায়াগ্রাম এবং বার ডায়াগ্রামে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেটা দেখুন, প্রথমেই আমার যে 45,000, মানে যেটা আমার লার্জ ক্যাপ স্টক, দেখতে পাচ্ছেন এখানে লার্জ ক্যাপ যে স্টকটা, সেখানে আমার রয়েছে কত, 45,550 টাকা। তারপরে মিড ক্যাপে রয়েছে 22,920 টাকা। স্মল ক্যাপে রয়েছে 25%-এর একটু বেশি, আমি প্রথমেই বলেছি 25%-এর একটু বেশি কম হলে ওটা চলে। মার্কেট এখন স্মল ক্যাপ উঠছে, তাই জন্য স্মল ক্যাপে লাগিয়েছি বেশি, আবার স্মল ক্যাপ কমে গেলে এখান থেকে মিড ক্যাপে টেনে নেওয়া যাবে রিসাফালিংয়ের সময়। তো স্মল ক্যাপে আমার রয়েছে 26, মানে 26,150 টাকা, এবং ইটিএফে রয়েছে 5,400 টাকা। এবার ঠিক অন্য দিকে আপনারা দেখুন, আমার পোর্টফোলিওয়ে যে সব স্টকগুলো রয়েছে তাদের অ্যালোকেশনের মধ্যে আমার সব থেকে বেশি যেটা মানে
স্টকের সাপেক্ষে এই স্টকটা বেশি রয়েছে, এটা আমি দেখতে পাচ্ছি না এখানে, ঠিক হয়তো আমি ওখানে গেলে আবার দেখতে পেয়ে যাব। দেখুন এখানে আপনাদের বোঝাবার মূল কারণ হচ্ছে প্রত্যেকটা সেক্টর, কিছু কিছু সেক্টরে আমি কম নিয়েছি, কিন্তু কিছু কিছু সেক্টরে আমার অ্যালোকেশান কিন্তু ওয়েল ডাইভার্সিফাইড ভাবে আপনার করে দেওয়া রয়েছে। আপনারা এই সিস্টেমে যদি আপনার পোর্টফোলিও তৈরি করেন, আমি এই স্টকে বলছি না, এই সিস্টেমে যদি আপনার পোর্টফোলিও তৈরি করেন, 100% আপনি প্রফিট পাবেন। আমি লিখে দিচ্ছি, লং টার্ম পয়েন্ট অফ ভিউতে আপনি কনফার্ম প্রফিট পাবেন পাবেন পাবেন। তো আপনাকে কেউ আটকাতে পারবে না। আমার এই ভিডিওর মূল কারণ হচ্ছে মানে আমরা না জেনে কন্টিনিউয়াস যে কোনো সেক্টরে লাগিয়ে দেই, এবং একটা সেক্টরে লাগিয়ে দেওয়ার পর আমরা প্রফিট হয় না, আমরা লসে হয় না, বা কোনো জায়গায় মার্কেট দাঁড়িয়ে যায়, মাথা ঘুরে যায়। কিন্তু আমরা যখন এই রকম ডাইভার্সিফাইড ওয়েতে, মানে এই যে ডাইভার্সিফাইড ভাবে আমি আপনাদের দেখালাম যে কি সুন্দরভাবে কতগুলো স্টকে কিভাবে লাগানো রয়েছে, বা কিভাবে আমি আমার লার্জ ক্যাপ মিড ক্যাপকে ভাগ করেছি, এইগুলো যদি আপনারা যদি এইভাবে যদি লাগান, তাহলে আপনার লং টার্মে সবসময় প্রফিট পাবেন। এবং সাথে সাথে আপনারা যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে এবং আমার সাথে জুড়তে যান, আমার নিচে দেওয়া টেলিগ্রাম ইনস্টাগ্রামে লিঙ্কে আপনারা যোগ করতে পারেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং সাথে সাথে আরও একটা কথা বলে দিই, এই যে পোর্টফোলিও, এই পোর্টফোলিও কিন্তু মূলত লং টার্ম পয়েন্ট অফ ভিউতে, হ্যাঁ স্মল ক্যাপকে আমি রিসাফলিংয়ের কথা বারবার বলছি, মানে যখন বাড়বে আর সঙ্গে সঙ্গে সময়ের সাথে সাথে পরিবর্তন হবে, কিন্তু আপনাকে চোখ খোলা রাখতে হবে না। এই যে ডাইভার্সিফাইড কিভাবে করে, এটা যদি আপনি যদি না জানেন, তাহলে আপনি আপনি আমি একটা কম্পিউটারে দেখাচ্ছি, আপনি এমনি কাগজেও লিখে করে রাখতে পারেন, বা ডায়েরি লিখলেন আমার এতগুলো স্টক এইরকমভাবে আমি লার্জ ক্যাপে রাখলাম। হ্যাঁ, এবার বলবেন লার্জ ক্যাপ আমি কোথা থেকে জানবো? কিছু করার দরকার নেই, মানি কন্ট্রোল যান, সেখানে ফ্রিতে দেখতে পেয়ে যাবেন। এনএসসির সাইডে যান, এনএসসির সাইডে আপনি স্মল ক্যাপ লার্জ ক্যাপ মারুন, সেখানেও আপনাকে স্টক দেখিয়ে দেবেন। এবং আপনি যে অ্যাকাউন্টে যে ব্রোকারেজের কাছে ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছে, সেখানেও আপনি স্মল ক্যাপ লার্জ ক্যাপ মিড ক্যাপ দেখতে পারবেন। আশা করি তোমাদের বোঝাতে পারলাম ভিডিওটা কিভাবে আমি ইনভেস্টমেন্ট করতে আপনাদের বলছি। তো এটা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, এবং আপনার কোন স্টকে ইনভেস্টমেন্ট রয়েছে সেটা যদি আপনি জানাতে চান, বা আপনার কোনো স্টক সম্পর্কে কোয়ারি থাকে, তো সেটাও আপনারা জানাতে পারেন। তো আজকের ভিডিও এই অবধি, বাই বাই, টাটা, সবাই ভালো থাকবেন।